দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের জগতে। যারা যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরেকটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনারা যদি চান ইমেইল অ্যাড্রেসে আপনার ঘটনাটি পাঠাবেন সেটাও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস ঠিকানাটিও আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং অনেকেই বলেন যে সাব্বির ভাই কই, সাব্বির ভাইকে কেন পাওয়া যায় না। সো আজকে হচ্ছে আমরা সাব্বির ভাইকে নিয়ে আসছি। সাব্বির ভাই আছেন আমাদের সাথে, নিশ্চয়ই কিছু ঘটনা শেয়ার করবেন। সো প্রথম ঘটনাটা আজকে আমরা সাব্বির ভাইয়ের মুখ থেকেই শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি দীর্ঘ অনেক দিন পর আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। তো আমার একটা পারিবারিক সমস্যার কারণে আমি হয়তো এতদিন আপনাদের সাথে থাকতে পারি নাই। তো ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ আপনাদের সাথে থাকার। তো আমি বেশি কথা না বলে আমি আমার প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা পাঠিয়েছেন মোহাম্মদ শাকিল ভাই। তো উনি যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক ওইভাবে আপনাদের কাছে বলছি। তো ঘটনা হচ্ছে সিলেটের এক পাহাড়ি এলাকার। তো ওই যে পাথর মানে ট্রাকে লোড করে ওই জায়গায় এক ট্রাক ড্রাইভারকে আর কি কিছু লোক দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছে যে, তো লোকটা ট্রাকটা থামানোর পর বলতেছে যে ভাই আপনি তো ঢাকা যাইবেন, তো আমাদের একটা লাশ ছিল, তো লাশটা যদি আপনি অমুক ঠিকানা একটু পৌঁছে দিতেন খুব ভালো হতো। তো প্রথম তো যাইতে চায় নাই, কিন্তু বেশ কিছু টাকা অফার করার পর যে চিন্তা করলো তো ঢাকায় যাচ্ছি, তো নিয়ে যাইলেই সমস্যা না, যেহেতু অনেকগুলো টাকা দিচ্ছে। তো সেটা ভেবে হেল্পারকে বলল যে লাশটা উঠায় নে। তারপর গাড়িতে লাশটা উঠায় যখন ওরা রওনা দিছে, তখন হঠাৎ করে মানে গাড়িটা অনেক লোড, মানে অনেক ভারী মনে হচ্ছে, যেন অনেক মাল নেওয়ার পর গাড়ি যেরকম লোড হয়ে যায় ওই রকম। তো এইভাবেই চলতেছে। তো এক পর্যায়ে যে মানে সামনের দিয়ে একটা গাড়ি আসতেছিল, গাড়িটা হঠাৎ করে ওদের দিকে এরম এক ভাউতি মেরে চলে গেল। তো এটা হয়তো ভাবছে যে কোনো একটা সাধারণ সমস্যা। তার কিছু দূর যাওয়ার পর যে চেকপোস্ট আছে ওইখানে দেখতেছে যে পুলিশ আছে। তো হঠাৎ করে দেখলো যে যত পুলিশ আছে সব দূরে চলে দিতেছে, মানে পলাইতেছে। তো এটা দেখে ভাবলো কি অবস্থা, পুলিশও এরকমভাবে দূরে চলে গেল। তো ওরা বলে যাক ভালো হয়েছে, কোনো ঝামেলায় পড়তে হইব না। তো এটা বইলেরা আবারও গাড়ি চালাইতে লাগলো। তো কিছুক্ষণ পর বললো একটা চায়ের দোকান দেখে মানে থামি চা খাওয়ার জন্য। তো যখনই চায়ের দোকানের সামনে দাঁড় করালো, চায়ের দোকানে যত মানুষ ছিল সবাই দৌড় দিয়ে হামাগুড়ি দিয়ে এইখান থেকে পলাই যেতেছে। তো ওরা ওইখানে যায়া তারপর যে যে একজন ছিল, যে দোকানদার ওইখানেই ছিল, তো দোকানদারকে বলতেছে কি অবস্থা, আপনারা এরকমভাবে দৌড়াই কই যাইতেছে? কয় আপনি গাড়িতে করে এটা কী নিয়ে আসছেন? কই কী নিয়ে আসছি, আমার গাড়ি তো খালি। কয় না, আপনি যখন গাড়ি নিয়ে আসছেন তখন আমরা সবাই দেখতে পাচ্ছিলাম যে বিশাল বড় বড় দুইটা দানব আপনার গাড়ির উপরে বসে আছে। এটা দেখে আমরা সবাই ভয়ে পালাই দিতেছিলাম। তো তো এই লোকটা এখানে ভাবলো কি না কি, তো আর রাত্রে করে আর গাড়ি চালায় নাই। সকাল ফজর আজান দেওয়ার পর যে গাড়িটা নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসছে। তো এই ছিল ভাই আমার ঘটনা। ওকে, আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং হচ্ছে গিয়ে পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন আমরা একটু দেখে নিতে চাই কে পাঠিয়েছেন পরবর্তী ঘটনাটি। মনিরা ইসলাম আমাদেরকে পরবর্তী ঘটনাটি পাঠিয়েছেন। আমরা মনিরা ইসলামের ঘটনাটি পড়ব। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ঘটনাটি ঘটেছিল পাবনা জেলার চলবিল সংলগ্ন
এক প্রত্যন্ত গ্রামে। সেখানে এক বিশাল বিলের মাঝখানে একটা ছোট ভিটা ছিল, যেখানে বাস করত এক বুড়ি। গ্রামবাসী তাকে কালীবুড়ি বলে ডাকত। গ্রামের নিয়ম ছিল সন্ধ্যার পর বিলের ওই পারে কেউ যাবে না। বিশেষ করে অমাবস্যার রাতে বিলের মাঝখান থেকে এক অদ্ভুত কান্নার সুর ভেসে আসতো। বলা হতো কালীবুড়ি মৃত মানুষের হাড় দিয়ে এক ধরনের বাঁশি তৈরি করেছে, যা বাজালে জলের তলা থেকে আত্মারা উঠে আসে। শহরের কলেজ পড়ুয়া ছেলে রতন গ্রামে বেড়াতে এসেছিল। সে এসব বিশ্বাস করতো না। এক অমাবস্যার রাতে বন্ধুদের সাথে বাজি ধরে সে একা একটা নৌকা নিয়ে বিলের মাঝখানে সেই ভিটার দিকে রওনা দিল। আর শুধু একটা টর্চ আর মনে একরাশ সাহস। বিলটা মাঝখানে এসে হঠাৎ স্থির হয়ে গেল। কোনো বাতাস নেই, অথচ নৌকাটা ধুলছে। রতন টর্চ জ্বালিয়ে জলের দিকে তাকালো। সে দেখলো স্বচ্ছ জলের নিচে একটা সাদা ধপধপে অনেকগুলো হাত নৌকার তলাটা আঁকড়ে ধরে আছে। ভয়ে তার কলিজা শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি বইটা মারতে শুরু করলো, কিন্তু নৌকা এক চুলও নড়ছে না। হঠাৎ বিটা থেকে সেই বাঁশির সুর ভেসে এলো, এক তীক্ষ্ণ বুক ফাটানো শব্দ। রতন দেখলো কুটিরের সামনে একটা মশাল জ্বলছে, আর কালীবুড়ি আগুনের চারপাশে নাচছে। তার ছায়াটা আগুনের আলোয় 10 হাত লম্বা হয়ে বিলের জলে গিয়ে পড়েছে। রতন যখন প্রাণপণে পালানোর চেষ্টা করছে, তখন হঠাৎ বুড়ি থেমে গেল। সে বিলের জলের দিকে তাকিয়ে রতনের নাম ধরে ডাকলো, রতন ফিরে আয়, তোর ছায়াটা তো আমার কাছে রয়ে গেল। রতন দেখলো আশ্চর্যের বিষয়, তার নিজের কোনো ছায়া নৌকায় নেই। সে যেন এক প্রাণহীন শরীর। তখনই সে দেখলো জলের নিচ থেকে সেই সাদা হাতগুলো তাকে টেনে নিচে নামাতে চাইছে। ঠিক সেই মুহূর্তে গ্রামের মসজিদে আজান ভেসে এলো। আজানের শব্দে হাতের বাঁধন ঢিলে হলো, আর কালীবুড়ি একটা বিকট চিৎকার দিয়ে আগুনের ভেতরেই মিলিয়ে গেল। রতন কোনো মতে গ্রামে ফিরে এলো, কিন্তু সেই রাতের পর থেকে আর আগের মতো নেই রতন। সে কারোর সাথে কথা বলে না, সারাদিন ঘরের কোণে অন্ধকার হয়ে বসে থাকে। একদিন তার মা খেয়াল করলেন দুপুরে কড়া রোদে রতন যখন উঠোনে দাঁড়িয়ে আছে, মাটিতে তার কোনো ছায়া পড়ছে না। গ্রামের কবিরাজ বললেন কালীবুড়ি রতনের ছায়াটা বন্দি করে ফেলেছে। ছায়া ছাড়া মানুষ বেশি দিন বাঁচে না। ঠিক 7 দিনের মাথায় রতনকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেল। তার শরীরটা এমন শুকিয়ে গিয়েছিল যেন কেউ ভেতর থেকে সব রক্ত শুষে নিয়েছে। এটাই ছিল ভাই আমার ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং হচ্ছে আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। সো পরবর্তী ঘটনাটা আমরা সাব্বিরের মুখ থেকেই শুনবো। তো ভাই আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন মোহাম্মদ সজীব। তিনি পাঠিয়েছেন উত্তরবঙ্গ থেকে। তো ঘটনা হচ্ছে যে এক অনেক আগের 1980-90 এরকমের সময় হবে। তো ওই সময় তো যে জমিদার ছিল, তো ঘটনা হচ্ছে এক জমিদার বাড়ি নিয়ে। তো ওই জমিদারের 2টা ছেলে ছিল। তো এক ছোট ছেলে পালিয়ে এক গরিব মেয়েকে বিয়ে করার কারণে ওকে বাসা থেকে বের করে দিয়েছে। তো দেওয়ার পর প্রায় অনেক বছর সে আলাদাই ছিল। তো এক পর্যায়ে দেখা গেছে যে এই জমিদার ছেলের বাবা উনি খুব অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে যাওয়ার পর উনি বলতেছে যে আমার ছোট ছেলেকে বাসায় নিয়ে আয়, আমি আমার সয় সম্পত্তি সব তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। তো এটা শুনে বড় ছেলে একটু রাগ হলো যে ও এত বছর ছিল না, আমি থেকে এত কিছু করলাম, তো সয় সম্পত্তির ভাগ সমান কেন হবে। তো ওই সময় সে তেমন কিছু বললো না, শুধু একটু রাগ দেখাইছিল। তো ওকে ও আসার পর দেখা গেছে সব সয় সম্পত্তি ভাগ সমানভাবে ভাগ করে দিয়ে প্রায় কিছুদিন পর জমিদারটা মারা যায়। তো মারা যাওয়ার প্রায় মাসখানিক পর একদিন বড় ভাই তার ছোট ভাইকে বলতেছে যে এটা ছদ্মনাম দেই যে সুমন, তো বিকালবেলা একজন আমাকে একটা মাছ দিবে বাজারে, বড় একটা মাছ, ওই মাছটা তুই নিয়ে আসিস। তো বললো আচ্ছা ভাই ঠিক আছে। তো এটা বলে সে চলে গেল মাছ আনার জন্য বিকালবেলা। তো নিয়ে আসার সময় যে রাস্তার পাশে একটা তেঁতুল গাছ। তো হঠাৎ করে সেখানে যেমন অ্যাক্সিডেন্ট করে ফেললো একাই। তো তারপর ওর জ্ঞান হারিয়ে গেল।
তো ও প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর রাত গনায় আসে কিন্তু আসতেছে না। তোর বড় ভাই ভাবলো ওরকে পাঠাইছিলাম বিকালবেলা, ও তো এখন আসতেছে না, যে একটু দেখি। তো আরো দু একজন সাথে নিয়ে যখন খুঁজতেছে, তো দেখে যে ওই ওই ইল গাছের নিচে পড়ে আছে ওর সাইকেল সহ। আর যে মাছটা আনতে দিছিল ওই মাছের শুধু মাথাটাই রয়ে গেছে, আর বাকি অংশ যে কেউ যেন নিয়ে গেছে। তো ওইখান থেকে নিয়ে আসার পর, তো বাসায় নিয়ে আসার পর যে এলাকার যেই হুজুর ছিল, তো হুজুরকে একটু আজ ছিল যেহেতু একটা রাতে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো হুজুর বলল যে আপাতত ঝাড়ফুঁক দিয়ে পানি পড়া দিয়ে গেছে, তো বলল একটু রাখেন দেখেন। তো কোনো উন্নতি ছিল না, তো হাসপাতাল নিল। হাসপাতাল নেওয়ার পর বলল যে ওনার নাকি এক পাও মানে প্যারালাইজ হয়ে গেছে, এমনকি কথাও বলতে পারে না। তো এইভাবে প্রায় মাসখানিক গেল, কিন্তু কোনো উন্নতি হইতেছে না। তো হুজুর বলল যে কোনো বড় আলেম ওলামার কাছে নিয়ে যাওয়ার জন্য। তো এটা শুনে বড় ভাই বলল যে আমাদের ফ্যামিলি ম্যাটার, আমরা দেখব, আপনি কে? তো এইটা দেখে হুজুর একটু খারাপ লাগলো। তো হুজুর ওই দিনের মতো চলে গেল। তো চলে যাওয়ার পর যে হুজুর এখানে আসছে কারণ ওই হুজুরের সাথে জমিদারের খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো একদিন হুজুর রাতে স্বপ্ন দেখতেছে যে যে জমিদারের কবরটা মানে ভেঙে গেছে। তো সকালে ফজর নামাজ পড়া যখন ওই স্বপ্ন দেখছে, কৌতূহলবশত গোরস্থানে যাওয়ার পর দেখে আসলেই তো কবরটা ভেঙে গেছে। তো উনি দু একজন লোক দিয়ে কবরটা ঠিক করে দিয়ে চলে আসলো। তো পরের দিনও সেম একই স্বপ্ন যে ওনার কবরটা ভেঙে গেছে। তো পরের দিনও ওখানে যায় দেখে ঠিক সেম কবরটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর আবারও ঠিক করলো। তো এটা দেখে ওনার একটু কৌতূহল জাগলো। তো উনি ওনার ওস্তাদের কাছে গেল। তো যাওয়ার পর ওস্তাদ সব ঘটনা খুলে বলার পর বলল যে তুমি আজকে একটা পানি পড়া দিয়ে দিল, আর বলল যে তুমি আজকে ওনার কবরের পাশে যাবা, আর মাথার ডাইন সাইডে ঘুরে দেখবা একটা তাবিজ আছে। তো হ্যাঁ, উনি আর বলে দিল যে এই তাবিজটাই পানির ভিতর 7 দিন ভিজিয়ে রাখবে। তো উনি আসলো কবরের পাশে, ডাইন সাইডে ঘুরে দেখলো হ্যাঁ একটা তাবিজ আছে। তো 7 দিন ভিজিয়ে রাখার পর আবার ওই ওস্তাদের কাছে গেল। যাওয়ার পর বলল তোমাদের এলাকায় কি কেউ দীর্ঘদিন যাবত অসুস্থ আছে? তো উনি বলল তুমি দেখো যে কেউ দীর্ঘদিন যাবত অসুস্থ আছে কিনা, থাকলে সে কে এটা জেনে আমার কাছে আবারও আস। তো উনি দেখলো যে প্রায় দীর্ঘদিন যাবত তো ওই জমিদারের ছোট ছেলে অসুস্থ আছে। তো উনি এইটা নিয়ে গেল। যাওয়ার পর বলল যে হুজুর এমন এমন যে আমাদের এই জমিদারের ছোট ছেলে অনেকদিন যাবত অসুস্থ, একদিন বিকালবেলা মাছ নিয়ে আসার সময় এরকম হয়েছিল। তো উনি বলল যে আরেকটা পানি ভরা দিল। দেওয়ার পর বলল এলাকায় ছোটোখাটো একটা মজলিস ডাকার পর বলবা যে যে ওই জমিদার ছোট ছেলেকে তাবিজ করা হয়েছে, যদি কেউ করে থাকেন তাহলে নিজের ইচ্ছায় স্বীকার করেন, না হলে তার অনেক বড় ক্ষতি হবে। আর এই যে পানি বড়া দিলাম সবাইকে একটু করে খাইয়ে দিবে। তো হুজুর যে এলাকার যে মাতবর ছিল ওদের সাথে কথাবার্তা বলে একটা ব্যবস্থা করলো। করার পর এরকম বলার পর কেউ স্বীকার করলো না। তো এই পানিটা সবাইকে খাইয়ে দেওয়া হলো। তো খাইয়ে দেওয়ার কিছুদিন পর থেকে দেখা যাচ্ছে যে ওর ছোট ভাই ও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, আর যে বড় ভাই সে দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে। তো এরকম হইতে হইতে দেখা যায় একদিন ছোট ভাই পুরোপুরি সুস্থ, আর বড় ভাইয়ের অবস্থা খুবই খারাপ হইতেছে। তো ওই হুজুরটা এই অবস্থা দেখে এই ওস্তাদের কাছে গেল যে হুজুর এরকম তো হয়েছে, ছোট ভাই তো সুস্থ হয়ে গেছে আর বড় ভাই অসুস্থ হয়ে গেছে। তো ওই ওস্তাদ বলল যে আসলে তাবিজটা ওর বড় ভাই করছিল, আর ছোট ভাইকে এখন বলো ওর স্বীকার করতে, না হলে ওর আরো বড় ক্ষতি হয়ে যাবে। তো ওই হুজুরটা বড় ভাইয়ের কাছে যাওয়ার পর বলে দেখেন আমি জানি আপনি এরকম করছেন,
তো আপনি স্বীকার করেন, না হলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে। তো তখন সেই বড় ভাই একটু রাগ দেখিয়ে ওনাকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পর কিছুদিন পর যখন দেখে যে কোনো ভালো কোনো উন্নতি হচ্ছে না, তখন ইচ্ছাকৃতভাবেই হুজুরের কাছে যায়। যাওয়ার পর উনি স্বীকার করে যে এরকম এরকম আমি ও অনেক বছর বাসায় ছিল না, আমি ওর বাবার সাথে থেকে অনেক কিছু করছি, কিন্তু সয় সম্পত্তির ভাগ যে ওরা সমান সমান ভাগ করে দিছে, এই সম্পত্তির লোভে আমি ওকে জাদু করছিলাম, ব্ল্যাক ম্যাজিক করছিলাম। তো এটা বলার পর হুজুর ওই ছোট ভাইটাকেও সব কিছু খুলে বলার পর হুজুরটাই আর ওদের মধ্যে সব কিছু মিলমিশ করে দেয়। তো আলহামদুলিল্লাহ এরপরে তাদের আর কোনো সমস্যা হয়নি। ওকে, আমরা শুনলাম অনেক বড় একটা স্টোরি, এবং হচ্ছে গিয়ে অনেকেই চান যে একটু বড় স্টোরি শুনতে, এবং হচ্ছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু আমরা যেটাকে বলি, যেগুলো আসলেই কখনোই কোনো সুফল বয়ে আনে না। সো আমরা দেখলাম যে জমিদার এবং জমিদারের ছেলের ক্ষেত্রে বা তাদের দুই ভাইয়ের ক্ষেত্রে এটা দিন শেষে ভালো একটা ফলাফল দিয়েছে, তারা সুস্থ হয়েছে। আমরা অনেক সময় দেখতে পাই যে এরকম ব্ল্যাক ম্যাজিক করার পর কেউ না কেউ মারা যায়। সো আমি আপনার ভিউয়ার্সদেরকে বলবো, কখনোই আপনারা এইসবে জড়াবেন না, এসব থেকে যতটা পারেন দূরত্ব বজায় রাখবেন। এবং আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, যারা হচ্ছে গিয়ে আমাদেরকে শোনেন, আপনারা হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের এই শোগুলো শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুকের টাইম লাইনে, কারণ শেয়ার না করলে হচ্ছে গিয়ে আমাদের এই ভয়ের জগতের ছোট্ট ফ্যামিলিটা বড় হবে না। সো আমি চাই আমাদের এই ছোটো ফ্যামিলিটা বড় হয়ে যাক, এবং আপনিও যদি আমাদের শোয়ের একজন মেম্বার হতে চান তাহলে হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান, পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজি ফারহান 8, এবং আরেকটা পেজ আরজি জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আপনারা যদি চান ইমেল অ্যাড্রেসে আমাদেরকে আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো mushfikurfarhansfans111@gmail.com। আপনার হচ্ছে কি ইমেল অ্যাড্রেসের ঠিকানাটি হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আমি যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। সো চলুন আমরা পরবর্তী ঘটনাটি শুনি। তো পরবর্তী ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সুস্মিতা তারা। উনি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। হ্যালো ফারহান ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘটনাটি ঘটেছিল 1990-এর দশকের শেষের দিকে। শৌখিন সংগ্রাহক অনিমেষ বাবু পুরনো জিনিস সংগ্রহ করতে ভালোবাসতেন। একবার তিনি পাবনার এক প্রত্যন্ত গ্রামে এক জমিদারের পরিত্যক্ত নায়ের বাড়ি থেকে একটি পুরনো গ্রামোফোন কিনে আনলেন। বাড়ি ফেরার পর থেকেই অনিমেষ বাবুর মনে হতে লাগলো বাড়িতে কেউ একজন বাড়তি মানুষ আছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন বসার ঘর থেকে হালকা খসখস শব্দ আসে। একদিন রাত প্রায় 2টার দিকে হঠাৎ গ্রামোফোনটি নিজে থেকেই বাজতে শুরু করলো। রেকর্ড নেই, পিন বসানো নেই, অথচ ঘর জুড়ে এক করুণ উচ্চাসঙ্গ সঙ্গীতের সুর ছড়িয়ে পড়েছে। অনিমেষবাবু ড্রয়িং রুমে গিয়ে দেখলেন গ্রামোফোনের চাকাটা ঘুরছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় ছায়া, ধোঁয়াটে। সেই অবয়বটি জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পরের কয়েকদিন বাড়ির পরিবেশ আরও ভারী হয়ে উঠল। অনিমেষবাবুর স্ত্রী খেয়াল করলেন রান্নাঘরে কাজ করার সময় কেউ যেন তার ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে। একদিন দুপুরে তারা ড্রয়িং রুমের দেয়ালের ওপাশ থেকে আছড়ানোর শব্দ শুনতে পেলেন। আলমারির ওপর রাখা কাঁচের গ্লাসগুলো নিজে থেকে মেঝেতে পড়ে ভেঙে যাচ্ছিল। সারা বাড়িতে হঠাৎ করে বেলি ফুলের তীব্র গন্ধ পাওয়া যেত, যা পরক্ষণেই পচা কোনো মাংসের গন্ধে পরিণত হতো। ঘটনার চূড়ান্ত রূপ নিল অমাবস্যার এক রাতে। অনিমেষবাবু সেদিন জ্বরে আক্রান্ত হয়ে ঘরে শুয়েছিলেন। মাঝরাতে তার তন্দ্রা ভাঙল এক বিচিত্র হাসির শব্দে। তিনি চোখ মেলে দেখলেন তার বিছানা ঠিক পাশে সেই ছায়াটা বসে আছে। এবার আর ধোয়াটে নয়, ছায়াটা অনেকটা স্পষ্ট। একটি কঙ্কালসার হাত তার গলার দিকে এগিয়ে আসছে। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। এটাকে লোকে বলে বোবাই ধরা। পরদিন সকালে দেখা গেল তার গলায় আঙ্গুলের স্পষ্ট কালচে দাগ। পরদিন এক তান্ত্রিককে ডাকা হলো। ওই পুরনো নায়েব বাড়ির ইতিহাস খুঁজতে গিয়ে জানা গেল এক লোমহর্ষক তথ্য। ওই বাড়িতে বহু বছর আগে এক নর্তকীকে বন্দি করে রাখা হয়েছিল। তাকে খেতে দেওয়া হতো না, এবং শেষ পর্যন্ত ওই গ্রামোফোনের সুর শুনতে শুনতেই সে ধুকে ধুকে মারা যায়। গ্রামোফোনটি কেনার মাধ্যমে অনিমেষবাবু আসলে সেই অতৃপ্ত আত্মাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে এনেছিলেন।
এটাই ছিল ভাইয়া ঘটনা। ওকে, আপনার ঘটনাটি আমরা পড়ে দিলাম এবং এর মধ্য দিয়ে আমরা আজকে বিদায় নিতে চাই। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরও একটা বার জানিয়ে দিতে চাই, আপনারা যারা এখনও এপিসোডটা শেয়ার করেন নাই, আমাদের এই ভয়ের জগৎ ছোটো ফ্যামিলিটা বড় করার জন্য অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুকের টাইমলাইনে। এবং হচ্ছে গিয়ে আপনারা যদি চান আমাদের ঘটনা পাঠাতে পারেন, ঘটনা পাঠাবেন আমাদের ইনবক্স, আমাদের ফেসবুক পেজের নাম RJ ফারহান 8 এবং আরও একটা পেজ RJ জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনাটি পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসের ঠিকানাও আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।